সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে আছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় সাম্প্রতিক সংকট ও আস্থা অনাস্থার রাজনীতি। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি উপস্থিত আছেন। এই মুহূর্তে শুরুতে পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব, স্বাগত জানাই আপনাকে। আছেন গোলাম মাওলা রনি, রাজনীতিবিদ, লেখক ও কলামিস্ট, স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। যখন আমরা সংকটের কথা বলি, যখন রাজনীতির আস্থা অনাস্থার কথা বলি, সংকটের মধ্যেও কিন্তু রাজনৈতিক সংকটটি সবথেকে বড় জায়গা দখল করে আছে দর্শক। তাই রাজনীতি দিয়ে একটু শুরু করি। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে আসি। রাজনীতির কথাই যেহেতু বলছিলাম, সাথে সংকটের কথা বলছিলাম, আমাদের রাজনীতি, নতুন বাংলাদেশের রাজনীতি আসলে এখন কোন ট্র্যাকে আছে বলে আপনি মনে করছেন? রাজনীতির ট্র্যাক খুঁজে পাওয়া তো খুব মুশকিল। কোন ট্র্যাকে আছে এটা খুঁজতে গেলে এখন যন্ত্রও লাগবে। মুশকিলটাকে শুধু এই সময়ের জন্য নাকি মানে পূর্বের সময়গুলোতে হয়তো বা নির্ধারিত ছিল যে কে কোন ট্র্যাকে আসলে লাগাচ্ছে? একটা ফ্যাসিবাদী শাসন চলছে, বুঝতে পারছিলাম যে ফ্যাসিবাদ চলছে বা জনগণের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, গুম হচ্ছে, খুন হচ্ছে, অনেক কিছু ঘটছে, তাই না? তো বোঝা যেত, একটা সরকারের চরিত্র বোঝা যেত যে সরকারটা কেমন। তা এখন যে সরকার আছে সেটার চরিত্র বোঝা যায় যখন আমরা আমাদের আকাঙ্ক্ষার সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাই না, সেই সরকারের এখন রাজনৈতিক ট্র্যাক যখন বলতেছেন, সরকারের তো অনেক কাজ থাকে, তার মধ্যে রাজনীতি একটা অন্যতম প্রধান কাজ। তো যখন রাজনৈতিক ট্র্যাকের কথা বলেন তখন তো বুঝতে হবে যে রাজনীতিতে সংস্কার কত দূর, এগুলো সংস্কার নিয়ে কতটা আলোচনা হচ্ছে, কতটা ঐক্যমত্যে আমরা পৌঁছতে পারছি, কখন নির্বাচনের শিডিউল হবে, নির্বাচন হবে কি না, আদৌ নির্বাচনের কোনো আমাদের চিন্তাভাবনা আছে কি না, নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে কি না, আবার ধরেন যে ছাত্র রাজনীতি থাকবে কি না। কুয়েটের ঘটনা দিয়ে দেখা যাচ্ছে যে এখন কি ঠিক করবে, যে প্রকাশ্য রাজনীতি থাকবে না আর অপ্রকাশ্য রাজনীতি চলতে থাকবে, তাই না? এখন আপনি ছাত্র সমন্বয়ক যারা আছেন তারা তো সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন, অধিকাংশ যারা এখন রাজনৈতিক দল করবেন, তো তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন এবং তারা রাজনৈতিক দল করার জন্য আলাদা একটা অফিস আছে আমাদের এই রাস্তার উপরে। ছাত্র রাজনীতির মধ্যে সেটি পড়ে, তারা রাজনীতি করছেন, তাহলে তারা অবস্থান করবেন, রাজনীতি করবেন। অন্যদিকে আর কোনো ছাত্রদের যে প্রতিনিধিত্বশীল কোনো সংগঠন বা যারা তাদের বক্তব্য ছাত্রদের কাছে পৌঁছাতে চায়, তারা যেতে পারবেন কিনা, গেলে কুয়েটের মতো অবস্থা সৃষ্টি হবে কিনা, এই যে অবস্থা, সেই জন্য ট্র্যাকটা খুঁজে বের করে খুব মুশকিল না? ট্র্যাকটা বোঝার জন্য হয়তো আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে, আরো অনেক কিছু জানার দরকার আছে। আমি কোনো খোঁজ পাচ্ছি না। রেলওয়ে ট্র্যাক হলে বোঝা যেত যে এর উপর দিয়ে একটা রেলগাড়ি চলবে। জনাব গোলাম মাওলা রনি, আপনি কি ট্র্যাক খুঁজে পাচ্ছেন? না, আমি এখনো স্বপ্ন দেখছি। কারণ হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস আকাশের চাঁদ আমাদের নিকট, আকাশের চাঁদ অথবা নক্ষত্রপুঞ্জর মধ্যে সবচেয়ে উজ্জ্বল যে নক্ষত্রটি দেখে আমরা পথ চলি, ওই স্বপ্ন নিয়ে আমরা বিভোর আছি। ওনাকে নিয়ে আমরা একটা সময় স্বপ্ন দেখতাম যে পৃথিবীতে এত মানুষ, ভালো মানুষ থাকতে পারে, এত যোগ্য মানুষ থাকতে পারে, এত বড় বিশাল বাঙালি। একসময় আমরা বাঙালি বলতে অতীশ দীপঙ্করকে বুঝতাম, যার জ্ঞানে গুণের কাছে সারা পৃথিবী অবনত। তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা অতীশ দীপঙ্করের একদম লেটেস্ট ডিজিটাল ভার্সন মনে করতাম, যার কাছে বারাক ওবামা, তারপরে বিল ক্লিন্টন, তারপরে জো বাইডেন থেকে শুরু করে সবাই অনেকটা ছাত্রছাত্রীর মতোই রয়েছেন। তো সেই মানুষটি আমাদের মাথার উপর এসে বসেছেন, আমাদের মাথার মুকুট হয়ে, তাজ হয়ে। এখন সেই তাজ হয়ে এমন কিছু ঘটনা ঘটছে যে আমরা একটা ঘোরের মধ্যে আছি। একদিকে মাথায় স্বর্ণ মুকুট, আর নিচে যদি আমাদের কাপড় চোপড় না থাকে তাহলে যে একটা বিশ্রী অবস্থা তৈরি হয়, আমরা একবার মুকুটের দিকে তাকাবো না শরীরের দিকে তাকাবো, এই জিনিসটা আসলে এখন পর্যন্ত বুঝতে পারছি না। ফলে এগুলো নিয়ে আমি একটা ঘোরের মধ্যে আছি। যদি আপনি বাস্তব অবস্থাতে দেখেন, সরকারের উপদেষ্টা বা ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের কথাবার্তা শুনেন, মনে হচ্ছে যে বাংলাদেশের দুধ আর মধুর নহর প্রবাহিত হয়ে যাচ্ছে। আমরা অভাগা জাতি, আমরা দুধও দেখতে পাচ্ছি না, নহরও দেখতে পাচ্ছি না। ফলে আমরা বলতে গেলে সেই দুধ না খেয়ে, নহরের সে মধু না খেয়ে আমরা দিন দিন শুকিয়ে যাচ্ছি। আর যদি রাস্তায় আপনি হাঁটেন, জনগণের মধ্যে দেখেন, তখন দেখবেন যে অভাব, অভিযোগ, বিশৃঙ্খলা, অরাজকতা একেবারে এগুলো কিলবিল করছে চারিদিক থেকে, এবং আমাদেরকে অক্টোবসের মতো এমনভাবে চেপে ধরেছে। অনেকগুলো মশা যদি আপনাকে একসাথে আক্রমণ করে, অনেক বুদ্ধিমান মানুষের মাথা খারাপ হয়ে যায়। বা আপনি খেতে বসছেন, 100-150 মাছি এসে আপনাকে আক্রমণ করলো, তখন দেখবেন যে মানুষের
বুদ্ধি কাজ করে না, নিজের গালে নিজে থাপ্পড় মারে, নিজের গালে নিজে খামচি মারে, রাগ হয়ে সে উঠে যায়, এরকম একটা অবস্থা। এখন এই সমাজের মধ্যে বিরক্তিকর এমন কিছু ঘটনা ঘটছে এভরিডে এভরিহোয়ার। এই বিরক্তির কারণে হচ্ছে কি, মানুষ ঠিক এই কাউকে আক্রমণ করবে, কাউকে দায়ী করবে, কাউকে কিছু বলবে, তাও হচ্ছে না, বিকজ আমার মাথায় তো স্বর্ণের মুকুট আছে, তো আমি কাউকে কিছু বলতে পারছি না। এটা একটু বিড়ম্বনাকর পরিস্থিতি বলতে পারবো। এটা বিড়ম্বনা কিনা, আমরা পাগলের মতো আচরণ করছি অনেকটা সবাই, মানে অনেকগুলো সমস্যা আমাদেরকে এমনভাবে ধরেছে যে আসলে কোনটি সঠিক, কোনটি ন্যায্য, কোনটি অন্যায্য, এই যে ধারণাটা, একটা মানবিক আশরাফুল মাখলুকাত হিসেবে আমার যে উইজডম রয়েছে, আমার যে চিন্তার ফ্রিডম রয়েছে, আমি বিচার এবং বিশ্লেষণ করে একটা ট্র্যাক, আপনি যে ট্র্যাকের কথা জানতে চাচ্ছিলেন, আমরা বলতে পারি যে এটা গণতন্ত্র, এটি স্বৈরতন্ত্র, এটি ফ্যাসিবাদ, এটি রাজতন্ত্র। পৃথিবীতে রাজনীতির হাজারোটা যাকে বলে উপকরণ রয়েছে, কিন্তু এটা আমাদেরকে এরকম একটা ঘোরের মধ্যে ফেলে দিয়েছে, আমরা বুঝতে পারছি না আমরা কি জাহান্নামে বসে পুষ্পের হাসি হাসছি, নাকি জান্নাতে বসে সেই হুর গেলমানদের নিয়ে আমরা আনন্দ ফুর্তিতে একটা বিশাল স্বপ্নের জগতে আছি। আমরা বুঝতে পারছি না আমরা কি অভাবের সাগরে পড়ে গেছি, নাকি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে আছি, নাকি আমরা কোথায় আছি, কোনো কিছুই আমরা রীতিমতো বুঝতে পারছি না, আইডেন্টিফাই করতে পারছি না, অ্যাসার্টেন করতে পারছি না, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা সিদ্ধান্ত নিতে পারতেছি না। অর্থাৎ আপনি বলছিলেন যে আপনি আসলে ঘোরের মধ্যে আছেন, স্বপ্নের মধ্যে আছেন, স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে, বিষয়টা কিছুটা অনেকটা ওই রকম। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাদের দুজনের কথার প্রেক্ষিতে যে বিষয়টি আসলে চলে আসে সেটি হচ্ছে সংস্কার প্রশ্নে আসলে সাধারণ জনগণের প্রশ্নটি বারবার চলে আসে। সংস্কারের কথা বলে অনেকেই আবার নির্বাচন পেছানোর কথা বলছেন। সংস্কার বলতে সাধারণ মানুষ আসলে কি বোঝে? 2 বেলা ভাত, মাথা গোঁজার ঠাঁই, চিকিৎসা, শিক্ষা এবং শান্তি চায় মানুষ। জনগণের কাছে এই মৌলিক অধিকারগুলি হচ্ছে সংস্কার, এমনটা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনার কাছে সাধারণ জনগণের সংস্কারটা আসলে কি? না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যা বলেছেন ওটা তো আমাদের সংবিধানেই আছে, মানে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা আপনি দিবেন, এবং এটা দেওয়াটা রাষ্ট্রের একটা প্রধান দায়িত্ব। প্রত্যেক নাগরিক যাতে ভাত খেতে পারে দুবেলা, বা দুবেলা অন্ন পায়, তাদের যদি একটা নিরাপদ আশ্রয় থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটা ভালো থাকবে যে তারা কাজকর্ম করবে এবং তাদের যে আয় সেটা দিয়ে তারা চলতে পারবে। তো এই জিনিসগুলো তো আমাদের একদম, সরকারে যেই থাকেন, সেই সরকার যেরকমই হোক না কেন, যেমন ওই যে রাজনীতিতে অনেক তন্ত্র আছে না, তন্ত্রমন্ত্র, তো এখন সরকারেরও অনেক রূপ থাকতে পারে, ফ্যাসিবাদী সরকার, ফ্যাসিস্ট সরকার, মাফিয়া সরকার, লুটেরা সরকার, হ্যাঁ, আপনার সৈন্যদের সরকার, কিছু অন্য কোনো সরকার, নানান সরকার থাকতে পারে। কিন্তু সরকারের তো প্রধান দায়িত্ব জনগণের মৌলিক মানবাধিকার নিশ্চিত করা, জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, জনগণের রাতের ঘুম নিশ্চিত করা, জনগণের কাজ করার অধিকারটা নিশ্চিত করা। এটা না করলে কোনো সরকারকে শেষ পর্যন্ত সরকার আর সরকার থাকে না। যদিও এই সরকারটা যেগুলো আমরা আশা করছি সেইটা প্রতিপালন করার জন্য যে সরকার দরকার সেটা হলো একটা গণতান্ত্রিক, উদার গণতান্ত্রিক সরকার, একটা লিবারেল ডেমোক্রেটিক বাংলাদেশ ছাড়া এই জিনিসগুলো ঘটবে না। সুতরাং মানুষের তো ওই চিন্তা আছে। আর রাজনীতিবিদ যারা এলিটস আছেন, যারা রাজনীতি করবেন, যারা গণতন্ত্রের যারা পরিচালক বা গণতন্ত্র যারা চান, একটা গণতান্ত্রিক পদ্ধতি যাতে দেশে হয়, সেটার সাথে তো একেবারে আমাদের 18 কোটি মানুষের সম্পর্ক নাই, বা 12 কোটি ভোটার একসাথে সম্পর্কিত না। তো যারা সম্পর্কিত তারা ঠিক করবেন যে আমাদের গণতন্ত্রটা আমরা কিভাবে স্থায়ী করতে পারি। এবং সরকারের মধ্যে যত সরকার আছে তার মধ্যে একটা গণতান্ত্রিক সরকার এখন পর্যন্ত সবচেয়ে ভালো সরকার বা সবচেয়ে উপযুক্ত সরকার, এর বিকল্প এখনো তৈরি হয়নি। যদি বিকল্প তৈরি হয় তাহলে আমরা নতুন বিকল্প সরকারের চিন্তা করব। তো সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য যা কিছু ছোটোখাটো সংস্কার করতে হবে, সব সংস্কার তো আমরা এটা অনেকবার আলোচনা হয়েছে, এখন এটা ক্লিশে হয়ে যাচ্ছে দিন দিন যে সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, এটা সবাই জানি আমরা, এবং সংস্কার অনন্তকাল ধরে চলবে, এটাও আমরা সবাই জানি। তাইলে কখন কি সংস্কার করতে হবে সেটা তো বুঝবে না যে আমাদের যাদের মাথায় মুকুট আছে, যারা সরকার পরিচালনা করবেন, আমরা তো বুঝাইতে পারবো না, বা জনগণ বোঝাতে পারবে না। আপনি কারণ বাজারে এখনই মাইক নিয়ে নেমে যান, আপনি জিজ্ঞেস করবেন, কেউ কিছু বলতে পারবে না। তাদের কাছে সংস্কার মানে আসলেই তাই যে তার পেটে অন্ন আছে, তাদের কাছে সংস্কার মানে আসলেই তাই। জনাব গোলাম মাওলা রনি, এখানে মির্জা ফখরুল ইসলাম যেটি বুঝিয়েছেন আমি যতটুকু বুঝতে পারি যে সাধারণ মানুষজন আসলে গণতন্ত্রের সংস্কার তাদের কাছে শক্ত একটা শব্দ, মানবাধিকার প্রতিষ্ঠা করা তাদের কাছে শক্ত একটা শব্দ, কিন্তু যখন তারা দ্রব্যমূল্যটা তাদের নাগালের মধ্যে থাকবে, তারা নিরাপদভাবে জীবনযাপন করতে পারবে, সেটি হচ্ছে তাদের কাছে সংস্কার। আপনার কাছে কি মনে হয়? না, আমি তার কথাটা একটু উল্টে পাল্টে বলতে চাই। আসলে আমাদের দেশের সাধারণ মানুষ
কে ক্ষমতা এলো, বিএনপি এলো, আওয়ামী লীগ এলো, এগুলো নিয়ে বেশিরভাগ সাধারণ মানুষ কিন্তু চিন্তা করে না। এবছর ফসল কেমন হলো, উৎপাদন কেমন হলো, বাজার মূল্য কেমন পেলো, আপনি গ্রামে গিয়ে দেখবেন কৃষকদের মধ্যে এটাই চিন্তা। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বা শেখ হাসিনা নাই, এখনও দেখবেন যে এখনও এই বাংলায় অনেক লোক রয়েছে যারা জানে না যে শেখ হাসিনা এই বাংলায় এখনও নেই। আবার অনেক এলাকাতে যারা খুব বিএনপি এলাকাতে, সেখানে তারা এখনও দেখা যাচ্ছে যে প্রান্তিক লেভেলে দরিদ্র মানুষ যদি বলা হয় প্রধানমন্ত্রীকে, বলবে খালেদা জিয়া। তো এই হলো সাধারণ মানুষের মন এবং মানসিকতা। এখানে সংস্কার বলতে যেটি বোঝায় সেটি হলো যারা রাষ্ট্র পরিচালনা করবেন, রাজনীতিবিদ, তারা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কী ধরনের চিন্তা করবেন, কী ধরনের মন মানসিকতা তাদের রয়েছে এবং কী ধরনের তাদের ব্যবহার হবে, ক্যারেক্টারিস্টিক্স হবে, ওই জিনিসটাকে একটা সেইভে আনার জন্য। তো বোঝার চেষ্টা করুন, একজন পার্লামেন্ট মেম্বার অফ পার্লামেন্ট, আমি একেবারে স্বাভাবিক অবস্থায় ধরি, তার এলাকাতে অন অ্যাভারেজে তিনি 5 লাখ লোকের নেতৃত্ব দেন। তো 5 লাখ লোকের যিনি নেতৃত্ব দেন এবং তার কথায় তিনি যদি বলেন 50,000 লোক চলে আসে, এই তার একটা কমান্ডিং ভয়েস থাকে। তো এইরকম 300 জন সংসদ সদস্য নির্বাচিত হয়ে একটা পার্লামেন্ট গঠন করে। এখন আপনি এইরকম 300 জন সংসদ সদস্যের মনে, মস্তিষ্কে, চরিত্রে আপনি সংস্কার আনবেন। এখানে আপনার প্রথম যোগ্যতা থাকা লাগবে যে এই যে সংসদ সদস্য যারা হয়ে আসছেন, যে কোনোভাবে হোক না কেন, তাদের চাইতে আপনার কিছু অ্যাঙ্গেলে যোগ্যতা, অভিজ্ঞতা ভালো থাকতে হবে। এবং একজন সংসদ সদস্যকে নৈতিকভাবে, এডুকেশনালি আপনাকে মোকাবেলা করতে হবে এবং সে কি চিন্তা করে, তার বাস্তব সমস্যাগুলো কি, একজন এমপির বাস্তব সমস্যা কি, একজন প্রধানমন্ত্রীর বাস্তব সমস্যা কি, একজন ইলেকশন কমিশনের বাস্তব সমস্যা কি, একজন সচিব তার বাস্তব সমস্যাগুলো কি, এই বিষয়গুলো আপনি যদি এখন সংস্কার করতে চান, তাহলে যে বিষয় সংস্কার করবেন সেই বিষয়ে যদি আপনার নিজের কোনো অভিজ্ঞতাই না থাকে, আপনার ব্যক্তিত্বটা যদি ওই পর্যায়ে না হয়, আপনার পারিবারিক এডুকেশন থেকে শুরু করে আপনার দর্শনীয়, আপনাকে দেখলেই মনে হবে আপনি একজন সমাজ সংস্কারক। আমাদের দেশে ধরেন হাজী শরীয়তুল্লাহ, তো এদেশের প্রথম সংস্কারক বলতে আমরা হাজী শরীয়তুল্লাহকে জানি। এখন কোটি কোটি মানুষের মধ্যে আপনি হাজী শরীয়তুল্লাহর চেহারাটা দিন বা তার ফটোগ্রাফটা দিন, তাকে এখনও এই 200-300 বছর পরে মনে হবে উনি হাজী শরীয়তুল্লাহ, উনি একজন সমাজ সংস্কারক। আপনি নবাব সিরাজউদ্দৌলা, তাকে আপনি এনে দেন, মনে হবে না উনি বাংলার নবাব। আপনি মির্জাফরকে একটা ছবি দেন, মনে হবে মির্জাফর। এখন আপনি যে সংস্কারক হবেন, এই যারা যারা সংস্কারের কথা বলছে, আসলে তাদেরকে দেখে আমার সংস্কারক হিসেবে মনে হয় না। আচ্ছা, মানে আমার মনের মধ্যে একটা বিশ্বাসী জন্ম নেয় না যে এরা সমাজ সংস্কারক, এরা রাষ্ট্র সংস্কারক, এরা বাংলাদেশের 300 সংসদ সদস্য নির্বাচিত হবেন, যার এগেনস্টে অন্তত 3,000 প্রতিদ্বন্দ্বী থাকবেন। এই 3,000 লোকদেরকে চিন্তা, চেতনায়, কর্মে পরিবর্তন আনার মতো যে ম্যাগনেটিক যে শক্তি দরকার, পাওয়ার দরকার, যে স্পিরিচুয়াল পাওয়ার দরকার, তারপরে শেষে যে ইউনিভার্সিটি এডুকেশন দরকার, যে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড দরকার, সব মিলিয়ে এখন যারা আছেন এদের কাউকে আমার ওইরকমভাবে মনে হয় না। ফলে তারা এই যে সংস্কার যে কথাগুলো বলছেন, প্রথম কিছুদিন খুব মানুষজন বলে নাই, লজ্জার কারণে বলেনি বা দেখি না কি করে, কিন্তু এখন বাস্তব অবস্থা এমন হয়ে গেছে যে এটা একটা ঠাট্টা মস্করার বিষয় হয়ে গেছে যে অমুক ওটা করবে, অমুক ওটা করবে। একটা চিন্তা করেন, এই যে মানুষ আমাদের এখন যেই লাউ সেই কদু এই কথাগুলো হচ্ছে, এটা তো আবহমান বাংলার যে লাউ নিয়ে কত গান, যে এই বাঙালি লাউ খায়, চিংড়ি মাছ দিয়ে লাউ খায়, তারপর সেটাতে আবার ডুগডুগি বানায়, তারপর সেটাতে আবার গান বাজায়। তো এখন সংস্কারকদেরকে সেই লাউয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে, ডুগডুগির সঙ্গে তুলনা করা হচ্ছে। কয়েকদিন পরে যদি বলে যে না এই লাউ আমার ভালো লাগে না, বিসি হয়ে গেছে বেশি, এটাতে চিংড়ি মাছ ভালো রান্না হবে না, তো এরকম নানা রকম ফ্যান্টাসি তৈরি হয়ে যাবে, হয়ে যাচ্ছে। সংস্কারের কোনো অবয়ব সেভাবে আসলে পাওয়া যাচ্ছে না, আপনি যেমন দেখতে পাচ্ছেন না। অবয়ব তো পরের ব্যাপার, অবয়ব একটা আছে না, ধোঁয়া প্রথমত একটা ধোঁয়া আসতে হবে, কারণ ধোঁয়াই তো সৃষ্টি হচ্ছে না। যে ধোঁয়াটা সৃষ্টি করবে, আপনি আগে কি আপনি যাত্রা গান দেখেছেন গ্রামাঞ্চলে বা জারি গান দেখেছেন? তো শিল্পী আসার আগে মঞ্চ বসে, হারমোনিয়ামে একটা টান দেয়, তবলাতে একটা ঢোল বাজায়, মানুষজন বুঝে যে এখানে এখন যাত্রা গান হবে। এরপরে সবার আগে মানে একদল নর্তকী আসে, তারা নাচে, এবং ওখানেও আমরা ছোটোকালে শুনছি যে জাতীয় সঙ্গীত গাওয়া হয়, তো সমস্ত কিছু হয়। অর্থাৎ একটা যাত্রা গানের জন্য একটা আবহাওয়া তৈরি করতে হয়।
তো এত বড় একটা সংস্কার হবে, আপনি পুরো সংবিধানকে একটা মুক্তিযুদ্ধ, সেই আবহাওয়া আসলে হ্যাঁ একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটা সংবিধানকে আপনি পুনর্লিখন করবেন, অ্যামেন্ডমেন্ট করবেন, এত কিছু করবেন, আপনি জাতির পিতা পাল্টে ফেলবেন, আপনি জাতির নাম পাল্টে ফেলবেন, আপনি দেশের রাষ্ট্রের নাম মানে পাল্টে ফেলবেন, এই রাষ্ট্রের নাম এটা থাকবে না। সংকটটা কোথায়? মানে তারা তো আসলে তাদের তো মূল উদ্দেশ্যটাই ছিল সংস্কার করা, তারা বারবার বলেছে যে সংস্কারই আমাদের প্রধান উদ্দেশ্য। আপনি এই সংস্কার যদি বুঝতে, আপনাকে রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য সুন্দরবনে যেতে হবে, যে তাকে যে বনের রাজা বলা হয়, বাঘ বলা হয়, বা আফ্রিকায় গিয়ে আপনি দেখবেন যে আফ্রিকার যে রাজা সিংহ, ওর আচার আচরণ কেমন। আপনি এখন মানব সমাজে বসলে তেলাপোকা দেখতে পারবেন, ইঁদুর দেখতে পারবেন, এবং আপনি যদি একটা তেলাপোকাকে পাঠিয়ে দেন যে যাও তুমি এখন সুন্দরবনে গিয়া রাজত্ব করো, ওর যে অবস্থা হবে ঠিক একই অবস্থা এখন দেখা যাচ্ছে। আপনার যদি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স না থাকে, তাহলে আপনি যা কিছু করেন না কেন, আলটিমেটলি রেজাল্টটা ওই তেলাপোকা সুন্দরবনে গিয়ে যখন হওয়ার চেষ্টা করবে সেই অবস্থায়। অর্থাৎ সংস্কারের যে ধোয়া ধোয়া ব্যাপারটা আসলে দেখতে পাচ্ছেন, সেখান থেকে এখন মানে তাহলে সকলের মতো করে, আমি ধোয়া দেখতে পাই না, আমি বলছি ধোঁয়াই সৃষ্টি হয়, ধোঁয়াই সৃষ্টি হয়নি সেটি বলছেন। অর্থাৎ নির্বাচনে কি তাহলে অবশ্যম্ভাবী, মানে নির্বাচনে কি এখন একমাত্র, এখন নির্বাচন আমরা যারা মানে বিএনপি নির্বাচন চাচ্ছে, আর কয়েকদিন পরে বিএনপি নির্বাচন চাইবে না, আর জাস্ট এখন এটা মাস তো চলে গেল, 1-2 মাস পরে বলবো যে আব্বা গো মা গো মাপ চাই, পায়ে ধরে মাপ চাই, নির্বাচন দিয়েন না। জনাব আবু আলম শহীদ খান, আপনার কাছে মানে আপনি কি ধোয়া ধোয়া এই পরিস্থিতিও, জনাব গোলাম মাওলা রনি যেমন দেখতে পাচ্ছে না, সংস্কার মূল উদ্দেশ্য ছিল এই সরকারের, সংস্কার পর এখন নির্বাচনের ইয়েটাই সব থেকে বেশি আসলে আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি নির্বাচনের নানা, কিন্তু নির্বাচনের ডেট এখন পর্যন্ত নির্ধারিত হয়নি। তাহলে নির্বাচন যেমনটি বলছিলেন গোলাম মাওলা রনি, বিএনপিও কিছুদিন পর আসলে নির্বাচন চাপড়া, নির্বাচনের পরিস্থিতিটা আসলে কি হতে যাচ্ছে? না, বিএনপি চাইবে কিনা এটা তো একটা ধারণা করা যেতে পারে, বাট বিএনপি তো এখনো চাচ্ছে নির্বাচন, এবং নির্বাচন আসলে সবাই চাবে, সম্ভবত সকলেই চায় যে একটা নির্বাচন অনুষ্ঠান হোক, দেরিতে অথবা আগে। এখানেই একটা ডিবেট যে আমরা সংস্কার করে নির্বাচন করব, আবার তখন কেউ কেউ বলে যে সংস্কার আগে তারপর নির্বাচন। তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে তাহলে কতদিন লাগবে এইসব সংস্কার করতে, তারাও কিন্তু একটা টাইম লাইনের মধ্যে থাকলেও বলে যে 1.5 বছর, 1 বছর, 2 বছর, এর বেশি এখনো কেউ বলছে না যে 40 বছর ধরে সংস্কার করতে হবে, এরকম কেউ কাউকে বলতে শুনি না, বা 5 বছর ধরে সংস্কার করতে হবে এরকম বলা হচ্ছে না। বাট কিছু সংস্কার, এই কিছু সংস্কারের বিষয়টা হচ্ছে যে আমার মন মতো কিছু সংস্কার না হওয়া পর্যন্ত আমি হয়তো বলতেই থাকবো যে ওই কিছু সংস্কার তো এখনো শেষ হলো না। তো সেই কারণে হয়তো উনি বলছেন যে এরপরে বিএনপি বলে থাক, দরকার নেই, আমরা ইলেকশনেরও দরকার নেই, কিছুই দরকার নেই, আপনারা এইভাবে চালাতে থাকেন। কিন্তু বিএনপি এটা বললেও তো বাংলাদেশের মানুষের চিন্তাটা করতে হবে, যে বাংলাদেশের মানুষের এই যে দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য অনেক যে ইস্যুজ আছে, যে ইস্যুগুলো আছে, যেটা মৌলিক ইস্যুজ, সেই ইস্যুগুলোর ব্যাপারে যদি সরকার কোনো পদক্ষেপ নিতে না পারে, কোনো উন্নতি করতে না পারে, তাহলে সংস্কার জিনিসটা তাদের কাছে একটা ভেজাল মনে হবে। রনি তো যাত্রাগানের উদাহরণ দিল, যাত্রা তো নিষিদ্ধ, এখন যাত্রা হচ্ছে না দেশে, সাংস্কৃতিক কর্মকাণ্ড অনেকটা নিষিদ্ধ, বসন্ত উৎসবও হানা হয়, ফুলের দোকানেও হামলা হচ্ছে। তো এখন ওয়াজ হতে পারে, ওয়াজে কোনো ওয়াজের আবার আছে, বিভিন্ন যারা কে করতে পারবে, তাদের মানে ওদের বিভিন্ন স্কুল আছে, স্কুল অফ থট, সেই সব এলাকায় করতে পারবে না। এমনিতে ধরেন একটা সাধারণ সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হলেও কিন্তু ঢোল টোল, তবলা, তারপরে গিটার, এগুলোকে টিউন করতে হয়। তো ওই যদি আমরা যাত্রার উদাহরণটাও চিন্তা করি, বা আধুনিক, মানে আমি যারা আধুনিক শহরে মানুষ, তরুণ যাদের কথা চিন্তা ভাবনা করছেন এখন অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো আবার জেনজেড, যাত্রা হয়তো তারা দেখেন নাই, তারাও যদি কোনো কিছু করতে চান, তাহলে ওই যে টিউনিংটাই এখনো বোধহয় লক্ষ্য করা যাচ্ছে না। একটা সভা হয়েছে, এরপরে তার কোনো সবার খবর আমরা পাইনি, এবং সে কারণে নানান কোশ্চেন, নানান আলোচনা, নানান প্রশ্ন, নানান সন্দেহ, নানা অবিশ্বাস, সব মিলিয়ে আমরা একটা এমন সিচুয়েশনে আছি যে এখানে থেকে গোলক ধাঁধার মতো। আপনি একটা গোলক ধাঁধার মধ্যে নিশ্চয়ই ছোটবেলায় খেলতে যে শিশু পার্কে দেখেছেন, একবার ঢুকলে মা বাবার ছাড়া দর্শক আছেন, তারাও আসলে এই আলোচনায়, এই আয়োজনে আসলে অংশ নিতে চান, তাদের প্রশ্নটি একটু নিয়ে আসি। দর্শক স্বাগত জানাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আমি মোহাম্মদ মিনহাজুল আবেদিন, আমি যশোর থেকে বলছি। যশোর থেকে, জি বলবেন। গোলাম মাওলা রনি স্যারের কাছে আমার প্রশ্ন যে কালকে আমাদের মহান 21শে ফেব্রুয়ারি, আমাদের গৌরবময় একটা দিন, স্মৃতির দিন, আমরা অনেক আবেগ নিয়ে যাই সেই শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য। যেই রাজনৈতিক দল জামাত ইসলাম
যারা বাংলাদেশের যে বাঙালি জাতিসত্তা এটার বিরুদ্ধে বারবার বেইমানি করে গেছে, বারবার মানে মানুষ গণহত্যা চালিয়ে আসছে, সেই একটা দল যখন আমাদের গৌরবময় সেই বিজয় দিবস 21শে ফেব্রুয়ারি দিন শ্রদ্ধা জানাতে যাবে, এটা কি ওই শহীদদেরকে সর্বোচ্চ অবমাননার শামিল নয়? এবং জামাত ইসলাম এখন পর্যন্ত বাংলাদেশে রাজনীতি করতেছে, বাঙালি জাতিসত্তাকে নিয়ে রাজনীতি করতেছে। এখন পর্যন্ত তারা একটা স্টেটমেন্ট দিয়ে বলেনি যে আমরা যে এই বাঙালি জাতির বিরুদ্ধে যে গণহত্যা চালিয়েছিলাম সেটার জন্য আমরা দুঃখিত, আমরা মর্মাহত, আমরা আমাদের অপরাধ বোধ বা আমরা সেটার জন্য ক্ষমা চাচ্ছি। এটা কি জাতির কাছে স্টেটমেন্ট দিছে? এই বিষয় নিয়ে, এত বড় একটা বিষয় নিয়ে বাংলাদেশের রাজনীতিবিদ এবং সুশীল সমাজের কেউ এই প্রশ্নটা কখনো তুলেনি, এখনো তুলে না। জি, অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। আরো একজন দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে, তার প্রশ্নটি নিতে চাই। দর্শক স্বাগত জানাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আমি মোহাম্মদ লাবলু মিয়া, আমি মানিকগঞ্জ জেলা থেকে ফোন দিচ্ছি। জি বলবেন। আমি গোলাম মোল্লা রনি সাহেবের সাথে কথা বলতে চাই, একটু তার কাছে আমার একটা প্রশ্ন আছে। জি বলবেন। প্রশ্নটা হলো, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ছেলেপেলেরা এই ধানমন্ডি 32 নম্বর ভাঙলো, মানে বুলডোজার ব্যবহার করলো, এতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো ভূমিকায় আমি দেখতে পাইলাম না। এই কারণে বাহিরের দেশে এর কোনো প্রভাব পড়বে কিনা, যে আমাদের দেশে প্রশাসন ব্যবস্থা নিয়ে কোনো প্রশ্ন উঠবে কিনা? এতে যদি 2 জন মানুষ মারাই যেত, এর ড্রাইভারটাই কে নিত? জি, আপনাকে ধন্যবাদ, থাকুন আমাদের সঙ্গে। জনাব গোলাম মোল্লা রনি, আপনার কাছেই প্রশ্নগুলো মূলত ছিল। প্রথমজন মিনহাজ যশোর থেকে প্রশ্ন করেছেন যে জামাতে ইসলামী, আগামীকাল তো আমাদের মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জামাতে ইসলামী 21শে ফেব্রুয়ারি শহীদদের শ্রদ্ধা জানাতে যাবে, কিন্তু এখন পর্যন্ত তারা মুক্তিযুদ্ধের মানবতা বিরোধী অপরাধের জন্য ক্ষমা চায়নি, কোনো স্টেটমেন্ট দেয়নি। সেই বিষয়টি আসলে সুশীলরাও কোনো প্রশ্ন তুলছে না সেটা নিয়ে। না, এই মুহূর্তে আসলে কোনো সুশীলের ওইভাবে প্রশ্ন তোলার মতো শক্তি সামর্থ্য নেই। আমাদের সুশীলরা সবসময় যে কাজ করে, হাওয়া অনুযায়ী তারা পাখা মেলে দেয়, যেদিকে হাওয়া সেদিকে তারা উঠতে থাকে। ফলে কখনো স্রোতের বিরুদ্ধে গিয়ে এদেশের কোনো বুদ্ধিজীবী সুশীলরা খুব বেশি একেবারে পাহাড় সম প্রতিরোধ গড়ে তুলেছে, সেটা আমরা দেখা যায়নি। ফলে এখন পর্যন্ত আমাদের সুশীলদের সাহসকে প্রশংসা করতে হবে। তারা এখন পর্যন্ত নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেননি এবং জামাতের আমিরের গিয়ে কদম মোবারক এখনও পর্যন্ত সালাম করেননি। এই জন্য যারা এই মুহূর্তে বাংলাদেশের সুশীল হিসেবে আছেন তাদের সবাইকে লাল সালাম। 1 2 নম্বর হলো, জামাত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নতুনভাবে তারা চিন্তা করে। এই মুক্তিযুদ্ধ কেন হয়েছিল, কীভাবে হয়েছিল, তারা কেন করেনি, ইত্যাদি ইত্যাদি নিয়ে তারা একটা নতুন ইতিহাস রচনা করতে চায় এবং তারা একটা নতুন বিশ্বাস বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়, ওটা নিয়ে তারা কাজ করছে। আর এটার অ্যাগেনস্টে আমাদের যে একটা ইউনিভার্সাল একটা ইতিহাস রয়েছে, এখন ইউনিভার্সাল ইতিহাস, চিরন্তন ইতিহাস প্লাস নতুন জামাতের ইতিহাস, এই দুটোর মধ্যে একটা ফাইট হচ্ছে। এখন এটা গিয়ে দেখা যাবে 2-3 মাস পর বা 6 মাস পর আসলে কোনটা টিকে। 1 2 নম্বর হলো, আগামীকাল যেটা 21শে ফেব্রুয়ারি হচ্ছে, সেই 21শে ফেব্রুয়ারিটা বেসিক্যালি এই প্রথম ইতিহাসের প্রথমবার জামাতের নেতৃত্বে হতে যাচ্ছে। এর কারণ হলো, আপনারা হয়তো অনেকে জানেন না, জামাত দাবি করে যে 21শে ফেব্রুয়ারির সমস্ত কৃতিত্ব তাদের। এর কারণ হলো, তাদের প্রধানতম নেতা গোলাম আজম সাহেব, তিনি ছিলেন ভাষা সৈনিক এবং ওই সময়টাতে তিনি ডাকসুর নির্বাচিত জিএস ছিলেন। তো কাজী জামাতের নেতৃত্বে, গোলাম আজমের নেতৃত্বে ভাষা আন্দোলন হয়েছে। ফলে ভাষা আন্দোলনের যে অন্যান্য ইতিহাস আমরা যা কিছু এতকাল পড়ে আসছি, আগামীকাল জামাত সেটা একটা নতুনভাবে উপস্থাপন করতে যাচ্ছে। ফলে দর্শক যিনি প্রশ্ন করেছেন তাকে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে যে ওখানে গিয়ে জামাত আসলে কি ভূমিকা নেয়। এইগুলো 1 2 নম্বর হলো, আরেকজন যিনি প্রশ্ন করেছেন 32 নম্বর নিয়ে প্রশ্ন হলো যে অনেক সময় অনেক ঘটনা ঘটে যেটা আমাদেরকে চেয়ে চেয়ে দেখতে হয়। যুদ্ধের ময়দানে যখন সিরাজউদ্দৌলা গেলেন, তখন 53,000 সৈন্য তার সঙ্গে ছিল, আর তার রিজার্ভ ফোর্স ছিল প্রায় আরও 1,53,000 সৈন্য বাংলা, বিহার, উড়িষ্যার নবাবের হাতে ছিল। তো সেখানে গিয়ে তিনি মাত্র 4,500 সৈন্যের হাতে পরাজিত হয়ে যখন অ্যারেস্টেড হয়ে ফিরছিলেন, তখন রাস্তার 2 পাশে লাখ লাখ মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। কেউ কিন্তু যদি একটা ঢিল মারতো তাহলে মানে ওখানে মানে রবার্ট ক্লাইভের পুরো সৈন্য ওখানে ভ্যানিশ হয়ে যেত। তো এখন এই যে ঘটনাটা ঘটলো, সেটা কিন্তু আমরা পরবর্তীতে দেখা গেল যে 20 বছর পরে আমরা সেটার প্রতিফল দেখতে পেয়েছি, যে ইতিহাস তখন নতুন করে নবাব সিরাজউদ্দৌলার জন্য রচিত হয়েছে। ফলে 32 নম্বর নিয়ে যা ঘটেছে এটা ইতিহাস নয়, এটি একটা ঘটনা মাত্র। ইতিহাস হলো আজ থেকে 20 বছর পরে ওই 32 নম্বর নিয়ে যা কিছু ঘটবে, যা কিছু লিখিত হবে এবং এটার জন্য অনেকে অনুশোচনা করবে, অনেকে শাস্তি পেতে হবে এবং অনেককে আপনি সেদিন দেখবেন
অশ্রু বিসর্জন করছে এবং অনেকে সেদিন হাসছে। আরো একজন দর্শক আছেন, তিনিও প্রশ্ন রাখতে চান আপনাদের কাছে। দর্শক স্বাগত জানাচ্ছি। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, নিশ্চয়ই। জি, ওয়ালাইকুম সালাম, আপনার প্রশ্নটি করবেন। আমার প্রশ্ন হলো ফ্যাসিস্ট সরকারের যে আপনার সাবেক বিচারপতি এবিএম খায়রুল হক যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করেছিল, মহামান্য আদালত বর্তমান ওই ব্যবস্থাকে আবার ফিরে নিয়ে এসেছে। আগামী নির্বাচন কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না এই অন্তর্বর্তী সরকারের অধীনে হবে? জনাব আবুল মোহাম্মদ শহীদ খান, আপনার কাছ থেকে এই প্রশ্ন উত্তরটা একটু নেই। আগামী নির্বাচন তো এখন পর্যন্ত যেটা আছে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা তো আর তত্ত্বাবধায়ক সরকার এখনো চালু করতে পারিনি। বাতিল হওয়ার কারণে এই সরকারের প্রতি যদি জনগণের আস্থা না থাকে, বিশেষত রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন নিরপেক্ষভাবে হবে না, এরকম একটা কথাবার্তা অলরেডি বাজারে আছে এবং আলাপ আলোচনা চলছে। যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা তারা নতুন রাজনৈতিক দল করছেন এবং তারা হয়তো রেজিগনেশন দিবেন, তারা কেন অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দিলেন সেটাও একটা প্রশ্ন উঠবে। তখন হয়তো আমাদের এই তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা নিয়ে একটা ভাবনা থাকবে এবং তখন একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের সুযোগ সৃষ্টি হতে পারে বা দাবি উঠতে পারে, এবং সেই দাবি উঠলে অন্তর্বর্তীকালীন সরকার এটা কীভাবে দেখবেন সেটার উপর নির্ভর করবে যে আগামী নির্বাচনটা কাদের অধীনে হবে। এখন পর্যন্ত যে নির্বাচনী ডামাডোল আছে বা যে নির্বাচনী চিন্তা চেতনা, সেটা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমেই হতে যাচ্ছে বা হতে হবে, এরকমটাই বোঝা যাচ্ছে। এর বাইরে চিন্তা করার কুয়েত প্রসঙ্গে একটু আসতে চাই। সেটি হচ্ছে যে কুয়েত প্রসঙ্গ নিয়ে নানান পক্ষ সেখানে আছে, সেখানে নানান ধরনের প্রশ্ন উঠছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাছ থেকে এক ধরনের বিবৃতি আসছে, ছাত্র দলের এক ধরনের বিবৃতি আসছে, এমনকি ছাত্র শিবির যারা ছিল তারা বলছে যে তাদেরকে চাপিয়ে দেওয়ার মতো একটা বিষয় ছিল সেখান থেকে গুপ্ত সংগঠনের কথা বলেছে। মব তৈরি করে কেউ যদি দেশকে অস্থিতিশীল করে দিতে চায় তবে শক্ত হাতে তাদের প্রতিহত করবে ছাত্রদল। ৫ আগস্টের পর ছাত্র জনতার যে ঐক্য তৈরি হয়েছিল সেটি নষ্ট করতে উঠে পড়ে লেগেছে একটি গুপ্ত সংগঠন এখন সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। ছাত্র শিবির কি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে? এ ধরনের প্রশ্ন অনেকের মধ্যে। ছাত্র শিবির তো গুপ্ত সংগঠন আর নেই, ছাত্র শিবির তো এখন মাঠেই আছে, তাদের তো সব প্রোগ্রাম আমরা দেখতে পাচ্ছি এবং তার মধ্যে একটা সংগঠন গুপ্তভাবে অনেক কাজ করতে পারে, থাকতেই পারে। সেটাই মূলত তারা এটা যেটা হচ্ছে যে আপনি কুয়েটের একদম পুরো পরিস্থিতি তো আমাদের সামনে নেই, আমরা প্রত্যেকের একটা করে বয়ান শুনছি। এখানে বেসিক হচ্ছে যে আপনার ছাত্র যারা আছেন, ছাত্রদের রাজনীতি সেটা আমরা নিষিদ্ধ করতে চাই কিনা বা ছাত্র রাজনীতি থাকবে কিনা, এটা একটা মৌলিক পয়েন্ট এবং এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হতে পারে। বাট আমাকে যখন আপনি জিজ্ঞাসা করবেন আমি তো বলবো ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার কোনো প্রয়োজন নাই। আপনি 18 বছর বয়সে মানুষ ভোটার হয়, আপনি সেটা 17 বছর করার একটা চিন্তাভাবনা আছে এবং এটা আমাদের প্রধান উপদেষ্টা নিজেই বলেছিলেন যে ভোটারের বয়সটা 17 বছর করা যায় কিনা। তাহলে আমাদের যে কলেজ বিশ্ববিদ্যালয়ে যে ছাত্ররা ইন্টারমিডিয়েট পাশ করে যারা আছেন অধিকাংশ সেই সব ছাত্র, তো তারা তো ভোট দেবেন, ভোটের রাজনীতির সাথে তারা অলরেডি যুক্ত। সুতরাং আপনি ছাত্র রাজনীতিটা কিভাবে নিষিদ্ধ করে দেবেন? যেটা আছে আমাদের যে ছাত্র যে সংগঠনগুলো সেটা কারো লেজুর ভিত্তি করবে না, তো সেখানে আমরা কাজ করতে পারি যে ছাত্র সংগঠনগুলো কোনো রাজনৈতিক দলের যাতে লেজুর না হয়, সেটার জন্য অনেক কাজ করার আছে, অনেক আলাপ আলোচনা করার আছে, অনেক ডেভেলপমেন্টের দরকার আছে। যে ছাত্র সংগঠনগুলো যেন আগের মতো হল দখল করে না রাখে, সিট দখল করে না রাখে, আগের মতো যেন গেস্ট রুম কালচার না থাকে, কোনো ধরনের চাপ সৃষ্টি না করে অন্য মতাবলম্বীদের উপরে, ভিন্ন মতের যেন সুযোগ থাকে, সেই সব আপনি আলাপ আলোচনা করতে পারেন। বাট আপনি ছাত্র রাজনীতি থাকবে না আর গোপন রাজনীতি থাকবে, এটা তো হবে না। প্রকাশ্য রাজনীতি থাকবে না, গোপন রাজনীতি থাকবে না। তো গোপন রাজনীতি তো ছিলই, আপনি যখন তাদের দল নিষিদ্ধ ছিল, শিবির বা জামাতে ইসলাম যখন নিষিদ্ধ, এমনকি হিজবুত তাহির এখনও নিষিদ্ধ, তো আপনি দেখেন না হিজবুত তাহিরের তো অনেক কাজ আমরা দেখছি। রাস্তায় মিছিল হয়, মিছিলের মধ্যে বিশাল পতাকা থাকে, তারা বিভিন্ন জায়গায় পোস্টার মারছেন, তো আমরা তাদেরকে গোপনে সংগঠিত হয়ে প্রকাশ্যে কাজ করতেও দেখি। সুতরাং এইখানে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের ছাত্র সংগঠনগুলো কিভাবে কাজ করবে এবং ছাত্র সংগঠনগুলো স্বাধীনভাবে যাতে কাজ করতে পারে। গোলাম মাওলা রনি, ছাত্র সংগঠনগুলো আসলে কিভাবে কাজ করবে, তাদের শিক্ষাঙ্গনে থাকা উচিত কিনা, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আসলে ছাত্র সংগঠনগুলোর অবস্থান কি হওয়া উচিত, আপনি কি মনে করেন? প্রথমত যে আমি মনে করি যে ছাত্র রাজনীতি থাকা উচিত। বাংলাদেশের প্রেক্ষাপট এটা খুবই জরুরি, যেখানে শিক্ষার হার খুবই অল্প। আর আমাদের শিক্ষিত সম্প্রদায় কলেজ থেকে যারা আসছেন, যারা ভোটার হয়ে যাচ্ছেন, তারা যদি দেশকাল রাজনীতি সম্পর্কে ওয়াকিফাল না হন এবং নিজেদের মতামত ব্যক্ত না করেন এবং রাজনীতিতে অংশগ্রহণ না করেন, আলটিমেটলি
রাজনীতি থাকবে না, এটা বিরাজনীতিকরণ হয়ে যাবে। কাজেই ছাত্র রাজনীতি পৃথিবীর অন্য কোনো দেশে না চললে বাংলাদেশে এটা দরকার আছে। এক, 2 নম্বর হলো যে এখন যে সংকটগুলো দেখা দিয়েছে, যেটা হলো একেবারে ধ্রুব সত্য, সেটা হলো ছাত্রলীগ নেই। মাঠে সবচেয়ে জনপ্রিয় দল এখন ছাত্রদল, এবং জনপ্রিয় এবং তাদের সংখ্যাগরিষ্ঠতা অনেক অনেক বেশি। তো অন্যদিকে যদি ইফেক্টিভ হিসেবে ধরেন ক্যাডার ভিত্তিক দল বলেন, তো সেক্ষেত্রে ছাত্র শিবির। এখন ছাত্র শিবির এর সঙ্গে সঙ্গে যারা অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দল আছে সবাইকে নিয়ে তারা একটা মোর্চা তৈরি করে ফেলেছে যে ক্যাম্পাসে, যে কোনো ক্যাম্পাসে ছাত্র দলকে ঢুকতে দেওয়া হবে না বা ছাত্র দলের প্রাধান্য সেখানে করতে দেওয়া হবে না। এবং এটাই আগস্ট বিপ্লবের পর প্রথম 3 মাস 4 মাস তো আসলে কোনো ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এমনকি ঢাকা কলেজে পর্যন্ত ছাত্র দলের কাউকে ঢুকতে দেওয়া হয়নি। তো এখন ওখানে বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে সবাই ওখানে ক্যাম্পাস পাহারা দিয়েছে, কিন্তু বলা হয়ে থাকে যে বৈষম্য বিরোধী ছাত্রদের পেছনে মূলত শক্তি হিসেবে কাজ করেছে শিবির। এখন এই যে বর্তমান প্রেক্ষাপটে আবার শিবিরের 2টো অংশ আছে, একটা হলো প্রকাশ্য রাজনীতি করছে। এমন আমাদের যে শিবিরকে আমরা ক্যাডার বলি, তো ক্যাডার সার্ভিসে ধরুন পুলিশের ক্যাডার সার্ভিস, এখন পুলিশের ক্যাডার সার্ভিসের মধ্যে ডিবি আছে, সিআইডি আছে, এনএসআই আছে। তো এখন যারা প্রকাশ্যে শিবিরের রাজনীতি করছে তারা ধরেন থানা পুলিশের মতো কাজ করছে, তাদেরকে প্রকাশ্যে আমরা দেখতে পাচ্ছি। আর ওই যে পিছনে যারা গুপ্ত সংগঠন হিসেবে ছাত্রদল যাদেরকে অভিযোগ করছে তারা আসলে সিআইডির মতো, ডিবির মতো নর্মাল পোশাকে গোপনে গোপনে কাজ করছে। এখন এই জিনিসগুলো হয় কি, এগুলো অভিযোগ করে লাভ হবে না। শিবিরকে যদি মোকাবেলা করতে হয়, তা শিবিরের ভিতরে যদি ডিবি থাকে, শিবিরের মধ্যে যে সিআইডি থাকে, ছাত্রদলের মধ্যে এরকমভাবে গুপ্ত সংগঠন করতে হবে, এছাড়া হবে না। বিকজ আপনার সামনে কেউ যদি একটা তলোয়ার নিয়ে যুদ্ধ করতে আসে আর আপনি তখন একটা তসবি নিয়ে যদি ইয়া আল্লাহ আমাকে এখন এই তলোয়ার থেকে রক্ষা কর, কাজ হবে না। তলোয়ারের সাথে যুদ্ধ করার জন্য তলোয়ার লাগবে। একটা সময় ছাত্রলীগের সঙ্গে যাদেরকে যুদ্ধ করতে হয়েছে, ছাত্রলীগের সঙ্গে তারা পারেনি। আর এখন তো পুলিশ খুবই নিরপেক্ষ, এত নিরপেক্ষ যেটা পুলিশ সারা বাংলাদেশকে আল্লাহর হস্তে ছেড়ে দিয়েছে যে আল্লাহ তুমি নিজে দেখো, এটা আমরা আমাদের দখলে এটা সম্ভব নয়। তো এখন এই যে একটা নিরপেক্ষ বাংলাদেশে, এবং এখন কোনো দল নাই, নির্দলীয়, একেবারে সব কিছু নির্দলীয়। তো নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি বিএনপি দীর্ঘদিন যাবৎ করেছেন। আল্লাহর রহমতে এরকম একটা নির্দলীয় সরকার দিয়েছে, সেখানে পুলিশ বলেন, মিলিটারি বলেন, তারপর শেষে সিভিল সার্ভিস বলেন, থানা, টিএনও সবাই এখন নির্দলীয়, ভীষণ রকম নির্দলীয়। এখন সেই নির্দলীয় সরকারের এই প্রেক্ষাপটে একটি ক্যাডার ভিত্তিক দল, তারা তাদের আধিপত্য দেখানোর জন্য, তাদের যাকে বলা হয় কর্মকাণ্ড চালানোর জন্য তারা সুন্দর করে যুদ্ধের ময়দানে যেভাবে সৈন্যবাহিনী সাজায়, তারা ফ্রন্ট লাইনে সাজিয়েছে, ডানে সাজিয়েছে, পিছনে সাজিয়েছে, সিআইডি দিয়েছে, ডিবি দিয়েছে, গুপ্ত দল দিয়েছে, তো তাদের মতো সাজিয়েছে। এখন আপনি তাদের সঙ্গে যদি আপনাকে সত্যিকার মোকাবিলা করতে হয় তাহলে ওইরকমভাবে তাদের মতো করতে হবে, এমনকি 10% প্লাস মাইনাস। আদারওয়াইজ তারা যেটা করতে চাচ্ছে আল্লাহর হস্তে, যেভাবে ছাত্রলীগকে ছেড়ে দিয়েছিলেন ওভাবে তাদেরকে মাঠ ছেড়ে দিয়ে আপনারা মসজিদে যান, তাবলিগে যান। এই বছর তাবলিগের 2টো গ্রুপ হয়েছে, সব জায়গাতেই লোক বোধহয় কম হয়েছে। তো সেই তুলনায় যদি ছাত্রদলের যারা লোকজন আছে তারা তাবলিগে যোগ দেয়, তাবলিগটা আরও এনলাইটেন হবে, পাওয়ারফুল হবে। বিতর্কিত নির্বাচনের দায়িত্বে থাকা সাবেক 22 ডিসি বাধ্যতামূলক অবসরে আমরা যখন রাজনৈতিক দলগুলোকে বলতে শুনি যে অনেক প্রয়োজনীয় যে সংস্কারগুলো আছে সেগুলো করে তারপরে হচ্ছে নির্বাচনে যেতে পারা যাতে, এটি কি সেই সংস্কারের একটা অংশ কিনা? না, এটা তো সংস্কারের অংশ নয়ই। কারণ হলো যে সংস্কার কমিশন ছিল, যে মহিত চৌধুরী সাহেবের নেতৃত্বে, তার যে প্রায় 200-র মতো সাজেশন ছিল, সেখানে কিন্তু একটা সাজেশন ছিল যে এই যে বাধ্যতামূলক অবসর দেওয়া, এই আইনটাই তুলে দিতে হবে। আচ্ছা, তো এটা তো একদম পুরোপুরি হয়ে গেল না, যে আপনি একটা সংস্কার কমিশন তৈরি করলেন, তারা একটা রিপোর্ট করলো যে বাধ্যতামূলক অবসর এটা একটা জঙ্গলি আইন, এটা তুলে দিতে হবে, আপনি সেই আইনটাই ব্যবহার করছেন। মানে ওই যে পুরানা ফ্যাসিবাদী আমলের যেসব আইন টাইন সেটাই আমরা ব্যবহার করছি। এখানে দেখেন ডিসিদের গুরুত্বপূর্ণ পদ, সন্দেহ নেই। ডিসিদের অনেক কাজের মধ্যে নির্বাচন একটা কাজ নয়, কিন্তু তাদেরকে নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়, এবং এটা সিজনাল, মানে 5 বছর বা 4 বছর পরে নির্বাচন হয়, কখনো কখনো লোকাল গভর্নমেন্ট নির্বাচন হয়, ওখানে ডিসিরা রিটার্নিং অফিসার থাকে না, উনি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন, এবং তার অধীনে অনেকগুলো সংসদ আসন থাকতে পারে, এবং প্রত্যেক সংসদ আসনে 200 থেকে 250-300 আপনার ভোট কেন্দ্র থাকতে পারে। তো আমাদের যে নিয়ম, আমাদের যে বিধিবিধান, সেখানে প্রিজাইডিং অফিসার হলো একটা ভোট কেন্দ্রের সব কিছুর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তিনি ভোট কীভাবে হবে, ভোট কেন্দ্র কীভাবে সাজাবেন, আপনার তার কাছে যে দেওয়া হবে পুলিশ আনসার, তাদেরকে কীভাবে নিয়ন্ত্রণ করবেন, এবং ভোট কেন্দ্রের যে সিদ্ধান্ত, ভোট বন্ধ করা,
ভোট গণনা করা, এভরিথিং তিনি করেন। সুতরাং ওইখানে যে রাতের ভোট, এটা এখানে বলা হচ্ছে, আমার মনে হয় অর্ডারে এরকম বলা হয়নি, আমরা মিডিয়াতে এরকম দেখছি যে রাতের ভোটের সাথে যুক্ত ছিল। তো কোনো ডিসির পক্ষে কি 200 কেন্দ্রে যে রাতের বেলা সিল মেরে ভোট দেওয়া সম্ভব নাকি? সম্ভবই না। এবং ডিসি কিন্তু ওই ভোট দেওয়া, ভোট না হওয়া এসবের ব্যাপারে কোনো কাজ করে না। তার কাছে যে তথ্য যায়, যে রেজাল্ট যায়, সেই রেজাল্টটা তিনি পাঠিয়ে দেন। এখন আপনি একটা ভোট সুষ্ঠু হওয়ার প্রধান উপকরণ হচ্ছে যে গভর্নমেন্ট অফ দ্য ডে, সরকার কি মনে করে, সরকার কিভাবে পরিচালনা করতে চায়। 12 থেকে 14 লক্ষ গণকর্মচারী কাজ করে একটা ভোটের জাতীয় নির্বাচনে। তো আপনি 12 থেকে 14 লক্ষ কর্মচারী, তো তাহলে এখন প্রত্যেককে দায়িত্ব দিতে হবে যে প্রিজাইডিং অফিসাররা খারাপ ছিল, পোলিং অফিসাররা খারাপ ছিল, সবাই খারাপ ছিল, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার খারাপ ছিল, ভোট ডাকাতির সাথে যুক্ত ছিল। তো আপনি এইভাবে করতে পারবেন, এবং এটা তো কোনো ব্যয় নেই, অন্যায্য। এবং আপনি তো একজনকে বিদায় দেওয়ার আগে তাকে শোকজ করবেন, মিনিমাম শোকজ করবেন, তার বিরুদ্ধে তদন্ত করবেন, তদন্ত করে দেখবেন, তাকে তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, সেই সুযোগটাও দেওয়া হয়নি। সুতরাং এটার মধ্যে দিয়ে আপনি কিছু অ্যাচিভ করবেন এরকম মনে হয় না, বরঞ্চ একটা বার্তা যাবে, যে বার্তার কারণে ভবিষ্যতে নির্বাচনে এরা দায়িত্ব। অসংখ্য ধন্যবাদ জনাব গোলাম মাওলা রনি। এই বিষয়ে আপনার মন্তব্য একটু জানতে চাই, 2 মিনিটের মতো হয়তো সময় পাবো। প্রথমত সরকার এখানে খুব জনপ্রিয় হওয়ার চেষ্টা করেছে, কিন্তু এটাকে আমি অবশ্যই ইফেক্টিভ বলবো না। এটি পুরো প্রশাসনকে যাকে বলে অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে, আগামী নির্বাচনকে আরও বিপদগ্রস্ত করে তুলেছে। এবং কেন মনে হলো যে আগামী নির্বাচন এটার দ্বারা বিপদগ্রস্ত হবে? বিপদগ্রস্ত হবে এই কারণ হলো যে এখানে ধীরে ধীরে জিনিসগুলো বাড়ছে, যে কজন ক্ষতিগ্রস্ত হয়েছে তার সাথে অনেক বেশি সংখ্যক মানুষের মধ্যে প্যানিকটা ছড়িয়ে পড়েছে। এই কারণ হলো আপনি চিন্তা করুন 3টি নির্বাচন, তো 3টি নির্বাচনে যারা টিওনো ছিলেন, যারা ম্যাজিস্ট্রেট হিসেবে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন, যারা ডিসি ছিলেন, তো এরকম সংখ্যা যদি ধরেন অলমোস্ট প্রায় 3 থেকে 3,500 কর্মকর্তা হবেন। এখন আপনি হয়তো 43 জনকে বাধ্যতামূলক অবসর, মানে 24 জনকে বাধ্যতামূলক অবসর দিয়েছেন, বাকিদেরকে আপনি ওএসডি করেছেন। তো এখন আলটিমেটলি ওই যে প্যানিকটা, এই প্যানিকটা ছড়িয়ে পড়েছে কিন্তু ওই 3,000 যারা ওই 2014 নির্বাচনে হয়তো টিওনো ছিলেন, হয়তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন, হয়তো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলেন, তাদের সবার মধ্যে কিন্তু এই আতঙ্কটা ছড়িয়ে পড়েছে। এবং আতঙ্ক নিয়ে কখনই কোনো মানুষ আসলে ভালো কোনো কাজ করতে পারে না। এইগুলো এক। 2 নম্বর হলো যে আপনি যদি সত্যি কথা ন্যায় বিচার করতে চাইতেন, যে ঠিক আছে আমরা ন্যায় বিচার করব, তো ন্যায় বিচার করার জন্য যেটা আজ থেকে 3 মাস আগে সম্ভব ছিল, এই কাজটা এখন কেন? আপনি আসার পর যদি আরও 3 মাস আগে, 4 মাস আগে এই সেম কাজটি করতেন, তাহলে কিন্তু আলটিমেটলি এটা প্রশাসন গ্রহণ করতে পারত, কিন্তু এখন প্রশাসন গ্রহণ করতে পারছে না। এখানে মূল ব্যাপারটা দেখতে হবে যে 2014 সনের যে নির্বাচনটা হয়েছে, যেটাকে বিনা ভোটে নির্বাচন বলা হয়, এটার সঙ্গে 100%-এর মধ্যে 99% আসলে ইলেকশন কমিশন জড়িত ছিল। অর্থাৎ ওখান থেকেই ভোটটা ম্যানিপুলেট করা হয়েছে, রেজাল্ট শিট তৈরি করেছে, বলা হয়েছে শাস্তি দিতে হয় তাহলে ইলেকশন কমিশনের কর্মকর্তাদেরকে দিতে হবে। 2018 সনের যদি নির্বাচনটা ধরেন, তাহলে 2018 সনের যে পুরো নির্বাচনটা, এই নির্বাচনটা করেছে পুলিশ। এখানে সেনাবাহিনী এবং সিভিল সার্ভিস যারা আছেন তারা সবাই পুলিশের সাহায্যকারী হিসাবে কাজ করেছে। ফলে যদি আপনি শাস্তি দিতে চান, তাহলে ওই সময় যারা 2018 সালের নির্বাচনে যারা ওসি ছিলেন, এসপি ছিলেন, তাদেরকে শাস্তি দিতে হবে। দে আর দ্য মাস্টার মাইন্ড, তারা এই টোটাল কাজটা করেছে। ওখানে কোনো একটা জেলাতে টিএনও এবং ওসির কথা মতো 2018 সনে ভোট র্যাঙ্কিং হয়েছে, এটা কেউ বলতে পারবে না। তো এই যার জন্য এখানে হলো কি, যে পাইকারি হারে আপনি যাকে দুর্বল পাচ্ছেন, যাকে ট্যাগ দিতে পারছেন, তাকে আপনি শাস্তি দিচ্ছেন, আর যারা শক্তিশালী লোক আছেন তাদেরকে কিছুই আপনি করতে পারছেন না, যা কিনা আলটিমেটলি সরকারকে আরো দুর্বল করে তুলবে। অসংখ্য ধন্যবাদ জনাব গোলাম মাওলা রনি, ধন্যবাদ জনাব আবু আলী মোহাম্মদ শহীদ খান আমাদের আয়োজন আপনাদের যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাই, যেখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।